তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রথম আলো। আমরা সেই প্রথম আলো পত্রিকাগুলোকে টাকা দিয়ে কিনে তারপরে পড়ি। আর ওটার মধ্যে যে জঙ্গি নাটক দিয়ে দেওয়া হয়, রাজাকারের নাটক দিয়ে দেওয়া হয়, মুসলমানদের বিরুদ্ধে নাটক সাজিয়ে দেওয়া হয়, আমি আপনি সেটা করে সেই বিশ্বাসী অন্তরের মধ্যে লালন করে কথা বলেন ঠিক কিনা? এরপরে প্রশ্ন হচ্ছে আমার, যখন চাঁদাবাজি হয় সমাজের মধ্যে, এই চাঁদাবাজি দমনের নামে কয়েকটা ডিপার্টমেন্ট দেশের মধ্যে খোলা হয়েছিল। এটাই জাতির প্রশ্ন। জেহাদ মানে সন্ত্রাসী নয়, জেহাদ মানে জঙ্গিবাদ নয়। জেহাদ মানে হচ্ছে আপনি যখন আমাকে কোনো কারণ থাকলে মারতে আসবেন, তখন আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, এটা হচ্ছে জেহাদ। তাহলে যে ব্যক্তি জিহাদের কথা বললো সে ব্যক্তি বললো তারা এটা জঙ্গির আলামত, তারা মানে জিহাদের কথাও বলা যাবে না। কোরআনের মধ্যে থেকে আপনি জিহাদের আগ ফিরিয়ে দেন, জিহাদের কথা আমরা বলবো না। সম্প্রতি সময় আর একটা নাটক শুরু হয়েছে। এই নাটক সম্পর্কে যদি আজ পর্যন্ত আমরা সতর্ক না করি, তাহলে এক পর্যায়ে দেখা যাবে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়িয়ে আর টুপি রাখলে তাদেরকে জঙ্গি মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্প্রতি সময় কি দেখতে পেলাম? একজন আলেম, দুইজন অ্যাক্টিভিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া একজন ছাত্র, আর একজন সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এই দুই ব্যক্তি শুধুমাত্র শরিয়ার কথা বলার কারণে, ইসলামী খিলাফার কথা বলার কারণে, নববী মানহাজের কথা বলার কারণে তাদেরকে জঙ্গি মামলায় তাদেরকে আটক করা হয়েছে, জঙ্গি মামলায় তাদেরকে দায়ের করা হয়েছে। জঙ্গি মামলা বলতে তারা কি বোঝাতে চাইছে? সম্মানিত উপস্থিতি, এই খবরগুলো যখন আমরা শুনি, আমরা অত্যন্ত সহজভাবে গ্রহণ করে নেই। আসলেই তো বাংলাদেশের মধ্যে যারা হুজুররা দাঁড়িয়ে টুপি রাখে তারা তো আসলেই জঙ্গি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোন অপরাধী, পাপাচারী ব্যক্তি, বেনামাজি, সুদখোর যখন তোমাদের কাছে কোনো খবর দিবে, তখন তোমরা ওই খবর অত্যন্ত জটিল ভাবে তোমরা ওটাকে ক্লিয়ার করার জন্য সুন্দরভাবে গ্রহণ করে নিবে, যেন ওটার মধ্যে কোনো ভুল না থাকে, ভুল মেসেজ না থাকে। সহজেই তোমরা গ্রহণ করবে না, অত্যন্ত যাচাই এবং বাছাই করে তোমরা কথাটাকে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, যখন আমরা সংবাদ মাধ্যমে পাই যে জঙ্গি মামলায় দুইজনকে আটক করা হলো, সহজেই বুঝে নেই দাড়ি টুপি যারা রাখে তারাই জঙ্গি, বলেন নাউজুবিল্লাহ। আসলেই কি তাই? যেই তিনজন ব্যক্তিকে জঙ্গি মামলায় আটক করা হলো, একজনের নাম হচ্ছে রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ভাই, তিনজনই শরিয়ার কথা বলে। শুধুমাত্র এই অপরাধের কারণে তাদেরকে জঙ্গি মামলায় দায়ের করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই পুলিশ তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দিল, আপনারা খবর নিয়ে দেখবেন ওই পুলিশের নামে 5 আগস্টে তার নামে ছাত্রদের উপরে নির্বিবাদে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের আছে, বলছে নির্বিধায় সে অস্বীকার করেছে। তাকে বলা হচ্ছে আপনার বিরুদ্ধে তো মামলা আছে, আপনি কিভাবে অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন? সে বলছে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, অথচ সে 5 আগস্টে ছাত্রদের উপরে, নিরহ ছাত্র জনতার উপরে নির্বিবাদে গুলি করেছে। আমরা আগে এই 16 বছরে দেখেছি জঙ্গি মামলায় বিভিন্ন সামাজিক আলেমকে তারা আটক করেছে। 5 আগস্টের পরে আবার ঠিক একই রকম নাটক আবার শুরু হয়েছে। এই এজেন্ডা বাংলাদেশ মুসলমান ইনশাআল্লাহ মেনে নেবে না, ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, যখন 5 আগস্টের বিপ্লব হলো, 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখে দেখবেন যে প্রত্যেকটা মানুষের ফোনের মধ্যে এসএমএস হয়েছে, জঙ্গিরা বের হয়েছে, রাজাকারেরা বের হয়েছে, আপনারা আপনাদের সন্তানদেরকে সামলান, তাদেরকে ঘর থেকে বের হতে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম মেসেজ সবার ফোনে আসে নাই? এসেছে কি আসে নাই? যে রাজাকারের ছেলেরা বের হয়েছে, জঙ্গিরা বের হয়েছে, আপনারা আপনাদের ছেলেকে সামলান। তাহলে তারা এই কথা বলে কি বোঝাতে চাইল? নিজের পক্ষে না আসলেই, আমার বিরুদ্ধে গেলেই অন্যকে জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া, রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দেওয়া। ঠিক 16 বছর পর্যন্ত যেভাবে তারা দায়ের করেছে জঙ্গি মামলা, জঙ্গি নাটক করেছে, রাজাকারের নাটক করেছে, ঠিক 5 আগস্টের পরে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। আবার সেই জঙ্গি নাটক শুরু হয়েছে, রাজাকারের নাটক শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের মুসলমান সহজে এটা গেলবে না ইনশাআল্লাহ আজিজ। রাজাকার বলে এদেশের একদম বৃহৎ জনগোষ্ঠীকে প্রায় 50 বছর যাবৎ পর্যন্ত তাদেরকে ডুবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মুসলমান রাজাকার এই ত্যাগ সঙ্গে সহজে এখন গেলে ফেলে না ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাই ফারাবি যখন মুক্ত হলো গতকাল, এই ছেলেটাকে, এই ভাইকে শুধুমাত্র অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, ইসলামের পক্ষে লিখত, শরিয়ার পক্ষে লিখত, শুধুমাত্র এই কারণে প্রায় 12 বছর পর্যন্ত তাকে কারাগারের মধ্যে রেখে দিল। এই তো গতকাল তারা জামিন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির একটা অপরাধ ছিল ইসলামের পক্ষে লিখেছে, শরিয়ার পক্ষে লিখেছে। আপনারা বলুন এটা কি কোনো অপরাধ? মত প্রকাশের স্বাধীনতা সবার আছে না? যে গণতন্ত্রের কথা বলে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন, গণতন্ত্রই তো বলেছে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। তাহলে কেন একটা ব্যক্তিকে মত প্রকাশ করার কারণে আপনারা এভাবে করে জঙ্গি হামলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন? প্রশ্ন আমার। সম্মানিত উপস্থিতি, এই ফারাবি ভাই তার মা বাবা জেলখানায় থাকতে তার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, ছেলে সন্তান স্ত্রী সন্তান সকলেই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ফারাবি ভাই যখন কালকে মুক্ত হলো, তিনি বের হয়ে কি দেখবেন, আমার দুনিয়াতে কেউ নাই। আমি ওই সমস্ত মানুষদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা তার পক্ষে কাজ করেছেন, জামিনের পক্ষে কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই রাজাকার আর জঙ্গিবাদ বলে তারা কি বোঝাতে চায়? পশ্চিমা সভ্যতা কি বোঝাতে চায়? যখন একজন ইউনিভার্সিটির ছাত্র, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাড়ি রাখে আর টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তাকে বলে জঙ্গি। আমি একেবারে নাম্বার আকারে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে তারা মনে করে কেউ যদি কোনো ইউনিভার্সিটির ছাত্র দাড়ি রাখে তাহলে সে জঙ্গি। এরপরে তারা বলে থাকে চুল যে ব্যক্তি বাবরিয়ে রাখলো ওই ব্যক্তি জঙ্গি, ওই ছেলেটাই জঙ্গি হয়ে গিয়েছে। 3 নম্বরে তারা বলে টাকনোর উপরে কাপড় পরলেই সেই ছেলেটা জঙ্গি হয়ে গিয়েছে, বলে নাউজুবিল্লাহ। 4 নম্বরে বলে ভার্সিটিতে ফ্রি মিক্সিংয়ে না জানানো এটা জঙ্গির আলামত, বলে নাউজুবিল্লাহ। ফ্রি মিক্সিং শব্দটা হয়তো অনেকেই বোঝেন নাই। মেয়েদের সাথে অবাধে মেলামেশা না করা, তারা বলছে এটা হচ্ছে জঙ্গির আলামত। আপনারা বলুন এই জঙ্গির আলামত? আরে এটা হচ্ছে একজন ফেরেশতার মতো একটা সন্তানের আলামত। যেই ব্যক্তি ভার্সিটিতে পড়া সত্ত্বেও একজন মেয়ের সাথে সহজে মেলামেশা না করলো, আমার তো মনে হয় ব্যক্তি একজন ফেরেশতার সমতুল্য। তার সাথে তুলনা হচ্ছে না, আমার মনে হয় এতটাই সে করে। সম্মানিত উপস্থিতি, এরকম একটা ছেলেকে, সৎ একজন ছেলেকে তারা জঙ্গির আলামত বলে আখ্যায়িত করেছে। 5 নম্বরে তারা বলছে হারাম সম্পর্ক না করা, নারীদের সাথে সম্পর্ক না রাখা, এটা হচ্ছে জঙ্গির আলামত। এরপরে বলে তারা ভাবির সাথে কথা না বলা, খালাকুদের সাথে কথা না বলা, তাদের সাথে গল্পে গুজবে না বসা, এটাও জঙ্গির আলামত, বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজের আযান যখন হয়ে যায়, আযান হয়ে গেলেই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাও জঙ্গির আলামত। এরপরে বলে আলেমদের সাথে সম্পর্ক রাখা, এটাও হচ্ছে জঙ্গির আলামত, বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা বলে নেশা না করা, এটাও জঙ্গির আলামত, বলেন নাউজুবিল্লাহ। নেশা না করা কি জঙ্গির আলামত? আপনাদের সুস্থ বিবেক কি বলে একটু বলেন তো? সুস্থ বিবেক কি বলে একটু কথা বলেন? নেশা না করা বলে জঙ্গির আলামত। এরপরে তারা বলে ইসলামিক বই পেল মানে জিহাদি বই পেয়েছে, এটা হচ্ছে জঙ্গির আলামত। নাউজুবিল্লাহ বলেন। ইসলামিক বই একজন ব্যক্তি পড়তে পারবে না, এটা তো তার মত প্রকাশের স্বাধীনতা, সে যেই ধর্ম ইচ্ছা সেই ধর্ম পালন করবে। আজ পর্যন্ত কোন আলেম কেউ হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে আপনারা শুনেছেন? আপনাদের জন্ম বয়সে আমরা তো বরং যেটা দেখেছি, যখন মন্দির বড় পূজা হয়, হিন্দুদের বড় পূজা হয়, আলেমরা গিয়ে তাদের স্বেচ্ছাসেবকের কাজ করেছে। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি না? আমরা দেখেছি। যখন কোনো ব্যক্তি ইসলামিক বই পড়ে তখন তাকে বলা হয় এটা হচ্ছে জঙ্গির আলামত। এরপরে তারা বলে অন্যায় প্রতিবাদ করা, সাথে সাথে প্রতিবাদ করা, এটাও জঙ্গির আলামত। তার মানে অন্যায় প্রতিবাদ করা যাবে না। এরপরে তারা বলে শরিয়ার কথা বলা, এদেশের মধ্যে শরিয়া কায়েম হয়ে যাক, এটাও জঙ্গির আলামত। এটা সে বলবে কেন? এটাও জঙ্গির আলামত। এরপরে তারা বলে জিহাদের কথা বলা, এটাও জঙ্গির আলামত, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নইলে কিন্তু একজনই ইমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন সবাই।
জিহাদের কথা বলা জঙ্গির আলামত, তাহলে কোরআনের মধ্যে শত শত আয়াত আছে জিহাদের পক্ষে। আপনাকে এটা অস্বীকার করতে হবে, আর অস্বীকার করার সাথে সাথে আপনি একজন কাফের হয়ে যাবেন। ধরেন নামাজ পড়বেন। তাহলে যে ব্যক্তি বললো জিহাদের কথা বলা, জিহাদের পক্ষের কথা বলা, ইসলামী খিলাফা কায়েম হয়ে যাক, শরিয়া কায়েম হয়ে যাক, এটার কথা বলা, এটাও জঙ্গির আলামত। তার ঈমান আছে। ও কি কাফের না কি মুসলমান? কথা বলেন তো, শুধু আপনারা দেন কাফের না মুসলমান? তাহলে যে ব্যক্তি জিহাদের কথা বললো সে ব্যক্তি বললো তারা এটা জঙ্গির আলামত। তার মানে জিহাদের কথাও বলা যাবে না। কোরআনের মধ্যে থেকে আপনি জিহাদের আয়াত ফিরিয়ে দেন, জিহাদের কথা আমরা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে কোনদিন পর্যন্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রথমেই তিনি অ্যাকশন নেন নাই। যখন কাফের মুশরিকরা তার বিরুদ্ধে পাল্টা জবাব করেছে, কোনো অন্যায় ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে তারা লিপ্ত হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দেন নাই। 23 বছরের জিন্দেগিতে কোনোদিন একজন মানুষ দেখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম কোন জঙ্গিবাদ শিখায় না। প্রকৃত জঙ্গিবাদ তো তারা যখন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি সেনারা, আমেরিকান সেনারা মুসলমানদের উপরে নির্দ্বিধায় কোনো কারণ ছাড়াই তাদের উপর অবাধে তাদের উপর নির্যাতন করছে, তারাই হচ্ছে প্রকৃত জঙ্গিবাদ, প্রকৃত সন্ত্রাসী। কথা বলেন ঠিক না? ওরাই হচ্ছে প্রকৃত সন্ত্রাসী। মুসলমানরা কোনোদিন প্রকৃত জঙ্গিবাদ হয় না ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে কোনোদিন একজন মুসলমান আগ বাড়িয়ে কোনোদিন আক্রমণ করতে যায় না। জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে জঙ্গিবাদ নয়। জিহাদ মানে হচ্ছে আপনি যখন আমাকে কোনো কারণ থাকলে মারতে আসবেন, তখন আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, এটা হচ্ছে জিহাদ। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাইলাম, ইসলাম জঙ্গিবাদ শিখায় না, ইসলাম সন্ত্রাসী শিখায় না। ইসলাম শিখায় ন্যায় এবং ইনসাফ শিখায় ইনশাআল্লাহ। এই যে 13টা কারণ বললাম, এই 13টা কারণ যেই ব্যক্তির মাঝেই থাকবে, যে কলেজ ইউনিভার্সিটি ছাত্রের মধ্যে থাকবে, পশ্চিমা সভ্যতা বলছে এটা হচ্ছে জঙ্গির আলামত, এই ব্যক্তির সাথে করা যাবে না। আর জঙ্গির অপবাদ দেওয়া কি শুধু 4টা কাজের কথা? সমাজের মধ্যে যে ব্যক্তিকে জঙ্গিবাদের কথা বলা হয়, ওই ব্যক্তির সাথে দেখবেন কোন মানুষ কথা বলতে পারে। কথা বলেন ঠিক? যে ছেলেটাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হলো, তার ফ্যামিলি তার জন্য তাকে বলে দাড়িটা কেটে ফেলো, নামাজ পড়তে পারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। আশ্চর্যের কথা হচ্ছে এদেশের মধ্যে প্রায় 20 থেকে 30টি ডিপার্টমেন্ট আছে জঙ্গিবাদ দমনের নামে। কয়টা ডিপার্টমেন্ট আছে বলেন তো? প্রায় 20 থেকে 30টি। পুলিশের মধ্যে আছে, আর্মির মধ্যে আছে, র্যাবের মধ্যে আছে, গোয়েন্দা সংস্থার মধ্যে আছে, প্রায় 20 থেকে 30টি ডিপার্টমেন্ট আছে জঙ্গি দমনের নামে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো ডিপার্টমেন্ট থাকলে জঙ্গি দমনের, এদেশের মধ্যে যখন কালো টাকা পাচার হয়ে যায়, এই কালো টাকা দমনের নামে কয়টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে? এটা আমার প্রশ্ন। কথা বলেন ঠিক না? এদেশের মানুষের টাকা বেগম পাড়ায় নিয়ে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, এটার বিরুদ্ধে একটা সংস্থা কি কায়েম করা হয়েছে? একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে? এই যে কয়েকদিন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এটা সত্য। কিন্তু গত 16 বছর পর্যন্ত একটা ডিপার্টমেন্ট ছিল? কথা বলেন ছিল? একটা ডিপার্টমেন্ট ছিল। তাহলে জঙ্গিবাদ দমনের নামে আপনারা প্রায় 20-30টি ডিপার্টমেন্ট করতে পারেন, কারো টাকা পাচার হয়ে যায় হাজার হাজার কোটি টাকা, সেটার বিরুদ্ধে আপনারা কতটুকু অ্যাকশন নিয়েছেন? এটা আমার প্রশ্ন, জাতির প্রশ্ন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে আমার, যখন চাঁদাবাজি হয় সমাজের মধ্যে, এই চাঁদাবাজি দমনের নামে কয়টা ডিপার্টমেন্ট দেশের মধ্যে খোলা হয়েছে? এটাই জাতির প্রশ্ন। কয়টা ডিপার্টমেন্ট খোলা হলো চাঁদাবাজির বিরুদ্ধে? চাঁদাবাজি দমনের নামে কয়টা ডিপার্টমেন্ট খোলা হয়েছে? এটাই জাতির প্রশ্ন। মাদক দমনের নামে কয়টা ডিপার্টমেন্ট দেশের মধ্যে খোলা হয়েছে? জাতির প্রশ্ন। আজ পর্যন্ত একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে পক্ষে? একটা ডিপার্টমেন্ট খোলা হয় নাই। তাহলে জঙ্গি দমনের নামে এদেশের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি ডিপার্টমেন্ট করবেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, এটা দেশের মুসলমান ইনশাআল্লাহ কোনদিন বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক বিষয় হচ্ছে সংবাদ মাধ্যম জমিয়ে নিষেধ করছে। কথা সব দিন বলা যায় না। এদেশের মধ্যে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, আমরা সংবাদ মাধ্যম দেখতে পাই, সবচেয়ে বেশি যে সংবাদ মাধ্যমগুলো কাজ করে তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রথম আলো। আমরা সেই প্রথম আলো পত্রিকাগুলোকে টাকা দিয়ে কিনে তারপরে পড়ি।
আর ওটার মধ্যে যে জঙ্গি নাটক দিয়ে দেওয়া হয়, রাজাকারের নাটক দিয়ে দেওয়া হয়, মুসলমানদের বিরুদ্ধে নাটক সাজিয়ে দেওয়া হয়, আমি আপনি সেটা করে সেই বিশ্বাসী অন্তরের মধ্যে লালন করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার, 71 টিভি, সময় টিভি, এই সমস্ত সংবাদ মাধ্যম আমাদেরকে বয়কট করতে হবে ইনশাআল্লাহ। আর বলতে ইনশাআল্লাহ সমাজের পক্ষে যদি কাজ করতে চাই, এই সমস্ত দালাল মিডিয়াকে আমাদেরকে বয়কট করতে হবে। প্রথম আলো সবচেয়ে বেশি দেশের মধ্যে জঙ্গি নাটক করেছে এবং 71 টিভি, এই দুইটা টিভি সবচেয়ে বেশি জঙ্গি নাটক করেছে এবং রাজাকারের নাটক করিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে যদি আজ অবধি আমরা সচেতন না হই, তাহলে আমার আপনার সন্তান যখন ইউনিভার্সিটি পড়বে, আমার আপনার সন্তান যখন বোরকা পড়বে, একটু ইসলামিক মাইন্ডের হবে, তখন এই সন্তানগুলোকে নির্দ্বিধায় সমাজের মধ্যে দেখবেন মামলা দেওয়া হচ্ছে, নির্দ্বিধায় তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আশ্চর্যের বিষয় হচ্ছে এদেশের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে প্রমোশনের জন্য জঙ্গি নাটক করা হয়। কিভাবে করা হয়? যদি 2 জন জঙ্গি ধরা পারো, নাটক করতে পারো, তাহলে তোমার প্রমোশন, আগামী বছর থেকে তোমার প্রমোশন হয়ে যাবে। এই চিত্র আপনারা দেখেন নাই? আমি দেখেছি। এটা হচ্ছে প্রমোশনের একটা সিস্টেম। আমার আপনার ট্যাক্সের প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম আমার আপনার বিবেকে ঢুকানো, আল্লাহ তাআলা